শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন সিআর আবরার। বঙ্গভবনে কিছুক্ষণের মধ্যে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আদালতে হাজির করা হয়েছে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আনিসুল হক, শাহজাহান খান, তাজুল ইসলাম সহ 18 জনকে। দেশে সম্প্রতি রেমিটেন্স প্রবাহ বেড়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় এই হার অন্তত 25% বাড়ল। আজ থেকে 64 জেলায় ট্রাকে মিলবে টিসিবির পণ্য। স্মার্ট কার্ডের মাধ্যমে সেবা পাবেন প্রায় 57 লাখ গ্রাহক। এইচটি ইমামের ছেলের টাকার খোঁজে সাবেক শ্বশুরবাড়িতে লুটপাট, আটকের পরেও ছেড়ে দেয়া হয় চিহ্নিত কয়েকজনকে। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়া তাদিতি। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বঙ্গভবনে কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের শপথ অনুষ্ঠান। শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই সাবেক অধ্যাপক সিআর আবরার নামেই পরিচিত। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টা আছেন 21 জন। তাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয় সামলাচ্ছেন। সিআর আবরার শিক্ষার দায়িত্ব নিলে নতুন করে দপ্তর বণ্টন করে দেবেন প্রধান উপদেষ্টা। বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আমরা সেখানে নিশ্চয়ই যুক্ত হব দর্শক। বঙ্গভবনে শপথ পাঠ অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সকলকে ধন্যবাদ। আপনারা বসুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি আজ 20 ফাল্গুন 1431, 5 মার্চ 2025
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরারকে নিয়োগদান করেছেন। এই পর্যায়ে নবনিযুক্ত মাননীয় উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চৌধুরী রফিকুল আবরার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি চৌধুরী রফিকুল আবরার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। অনেক কৃতজ্ঞতা মাননীয় রাষ্ট্রপতিকে মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য মাননীয় উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। দর্শক, বঙ্গভবনে নতুন উপদেষ্টার শপথ অনুষ্ঠানে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী তাজুল ইসলাম সহ 18 জনকে আদালতে হাজির করা হয়েছে। বুধবার সকালে তাদের বিভিন্ন কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ 18 জনকে আদালতে নেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তারা।
জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা KM আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামিরা হলেন ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান, কনস্টেবল মাহমুদুল হাসান। গেল 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় আজ তাদের শুনানি হবার কথা রয়েছে। সেদিন কোনাবাড়ী থানার পাশে হৃদয়কে কয়েকজন পুলিশ সদস্য টেনে হিঁচড়ে নিয়ে চড়থাপ্পড় ও ঘুষি মারে। এক পর্যায়ে কনস্টেবল আকরাম এসে হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। এই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কনস্টেবল আকরামকে আজ দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া 4 পুলিশ সদস্যকে গত 28 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সৈকত সাদিক। সেখানকার সবশেষ খবর জানবো আমরা। সৈকত, শুনানি কখন শুরু হবে, কি কি অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, আর এছাড়া আজ আর কাউকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে কিনা? আজকে যেহেতু গাজীপুরের কোনাবাড়ীতে 5 আগস্ট যখন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি ভারতে চলে যান, যেদিন ছাত্র জনতার অভ্যুত্থানে যেদিন সারা বাংলাদেশের মানুষ উল্লাস করছিল, ঠিক সেই দিনই দুপুরে গাজীপুরের কোনাবাড়ীতে থানার সামনেই এই কলেজ ছাত্র হৃদয়কে সেখানকার কয়েকজন পুলিশ সদস্য কিন্তু টেনে হিঁচড়ে কিল ঘুষি দিচ্ছিলেন, তাকে চড় থাপ্পড় দিচ্ছিলেন। এই সময়ে কিন্তু এই কনস্টেবল আকরাম হোসেন তিনি হঠাৎ করে এসেই তাকে বন্দুকের নল এই হৃদয়ের বুকে পিঠে ঠেকে তাকে গুলি করে, এবং সেই ঘটনায় কিন্তু তিনি তৎক্ষণাৎ লুটে পড়েন এবং তার রক্তে পুরো রাস্তা শরীর সব ভিজে যায়। সেই ঘটনাটার একটা ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে, যেটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এই ঘটনায় সর্বপ্রথম কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল কনস্টেবল আকরাম হোসেনকে। তাকে গত 18 ফেব্রুয়ারি একবার ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে গত 20 জানুয়ারি। এরপরে কিন্তু সেখানকার যে তৎকালীন যে ওসি ছিল এবং আরেকজন সাবেক ওসি, 2 ওসি এবং আরও 2 জন কনস্টেবল সহ মোট 5 জনকে কিন্তু আজকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। একজন ওসি KM আশরাফ উদ্দিন, আরেকজন শফিকুল ইসলাম, আর 2 জন কনস্টেবল, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং গত 28 ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। আজকে হয়তো 12টা নাগাদ তাদের বিষয়ে শুনানি শুরু হবে। তবে এই শুনানির পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দেই, ট্রাইব্যুনালে কিন্তু আজকে ট্রাইব্যুনাল যে চিফ প্রসিকিউটর ও প্রসিকিউশনের যে উপদেষ্টা টবি ক্যাডম্যান তিনি এসেছেন, এবং এর পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত সাবেক যে রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম সহ 2 জন সাবেক কূটনীতিক এই আজকে ট্রাইব্যুনালে এসেছেন, এবং তারা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তারা গিয়েছেন, এবং তারা কি আজকে কি ব্যাপারে এখানে এসেছেন, কোনো অভিযোগ দেওয়ার বিষয়ে এসেছেন কিনা, তারা কোনো ফর্মাল বৈঠক করবেন কিনা, সেই বিষয়গুলি এখন পর্যন্ত আমাদের কাছে অজানা রয়েছে। এই খবরগুলো নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে জানবো। সৈকত, ধন্যবাদ সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ। পট পরিবর্তনের পর হাত খুলে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা, ফলে হু হু করে রেমিটেন্স আসছে দেশে। জানুয়ারিতে আসা $219 কোটি পর চলতি 2024-25 অর্থ বছরের দ্বিতীয় সর্বোচ্চ $252 কোটি 80 লাখ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 31,000 কোটি টাকার বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছর ফেব্রুয়ারিতে দেশে $202 কোটি রেমিটেন্স আসে। এই হিসেবে গত বছরের তুলনায় এবছর ফেব্রুয়ারিতে 25% রেমিটেন্স প্রবাহ বেড়েছে। দেশের ইতিহাসে এর আগে ফেব্রুয়ারিতে এত বেশি রেমিটেন্স কখনো আসেনি। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসেও রেমিটেন্সের পালে ঝোড়ো হওয়া। ফেব্রুয়ারিতে $252 কোটি 80 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের ফেব্রুয়ারিতে এসেছিল $202 কোটি। সেই হিসেবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে রেমিটেন্স বেড়েছে প্রায় $34 কোটি, আর গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে $50 কোটি। প্রবাসী যারা আছে তারা অধিক মাত্রায় ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠানোর চেষ্টা করছে। ব্যাংকগুলো প্রচেষ্টা চালাচ্ছে তাদের চ্যানেল দিয়ে টাকা আইনে, যাতে তারা ইম্পোর্ট এজেন্সিগুলোর জন্য পর্যাপ্ত ডলারের সংস্থান রাখতে পারে। সর্বোপরি বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন্স এবং চাপ তো আছে, এবং সেই সবগুলোর একটা কম্বাইন্ড ইফোর্টই দেখতে পাচ্ছি এই পজিটিভ ইম্প্যাক্টটা।
চলতি 2024-25 অর্থ বছরের 8 মাসে রেমিটেন্স এসেছে $1,849 কোটি। গত 2023-24 অর্থ বছরের প্রথম 8 মাসে এসেছিল $1,494 কোটি রেমিটেন্স। সেই হিসাবে গত অর্থ বছরের প্রথম 8 মাসের চেয়ে চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে রেমিটেন্স বেড়েছে $355 কোটি। এখন তো অবৈধ পথে আসলেও যেই দাম পায় ব্যাংকেও কাছাকাছি সেই দাম পায়, আগের ব্যবধানটা তো নাই, খুব কম ব্যবধান। সেই কারণে এখন অনেকেই সেই ব্যবধান হুন্ডির মাধ্যমে যারা পাঠাতো তারাও হয়তো ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে, খালি হুন্ডির অংশটা ব্যাংকে আসলেই তো রেমিটেন্স বেড়ে যাবে। গার্মেন্টস সেক্টরের ফরেন এক্সচেঞ্জ আর্ন করার জন্য যে পরিমাণে ইম্পোর্ট করতে হয়, আপনি যদি ইম্পোর্টকে ওখানে মাইনাস করেন তাহলে কিন্তু সেকেন্ড পজিশনে নেমে আসে, এবং হাইয়েস্ট পজিশনে থাকে হচ্ছে আপনার এই জনশক্তি রপ্তানির যে আয়, তাদের জন্য কোনো ফরেন কারেন্সি খরচ করতে হয় না। এর আগে গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $2.64 বিলিয়ন রেমিটেন্স আসে। আর এ নিয়ে চলতি অর্থ বছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টানা 7 মাস প্রতি মাসে $2 বিলিয়ন অতিক্রম করেছে রেমিটেন্স। না, আমেরিকা থেকে বেশি আসার কারণ তো বেসিক্যালি আপনার আমাদের এক্সচেঞ্জ রেটটা যদি মার্কেটাইজ হয় তখন আমেরিকান লোকজন টাকা পয়সা বেশি পাঠাতে পছন্দ করে। যে সবাই যে দেখতেছে যে আমাদের নতুন গভর্নমেন্ট কন্টিনিউ করতেছে, সুতরাং দ্য থিংস আর স্টেবল। রেমিটেন্স বাড়াচ্ছেন শ্রমিকরা দেশকে ভালোবেসে। তবে বাংলাদেশের কত শ্রমিক এখন বিদেশে কাজ করে? 1.5 না 2 কোটি, সেই হিসেব নেই কারো কাছে। আবার মেয়াদ শেষ ও অসুস্থতার কারণে কত শ্রমিক দেশে ফেরত এসেছে কিংবা কতজন প্রবাসী মারা গেছেন তারও হিসেব নেই সরকারের কাছেও। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। পবিত্র রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য আজ থেকে 64 জেলায় ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। দেশের 6 জেলায় নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাক সেলের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম এরই মধ্যে চালু রয়েছে। নতুন করে 56 জেলায় এই কার্যক্রম যুক্ত হবে আজ। এর মাধ্যমে 1 কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে। স্মার্ট কার্ডের মাধ্যমে 57 লাখ উপকারভোগী এই পণ্য পাবেন। আর যাদের এখনো স্মার্ট কার্ডের কার্যক্রম শেষ হয়নি কিন্তু তালিকায় নাম আছে, তারাও পণ্য পাবেন। রমজান উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। 590 টাকার প্যাকেজে খেজুর, ছোলা, মসুর ডাল, তেল ও চিনি বিক্রি করা হচ্ছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, একটি ট্রাক থেকে প্রতিদিন কতজন পণ্য কিনতে পারছেন, আর ব্যবস্থাপনা নিয়ে গ্রাহকরা কি বলছেন সেখানে? অদিতি, একটি ট্রাক থেকে নতুন করে আজ থেকে যে কার্যক্রম শুরু হয়েছে সেটিতে 400 জনকে এই পণ্য দেওয়া হবে। এর আগে এটি গতকাল পর্যন্ত সেটি 200 জনের মধ্যে ছিল, সেটি আজ থেকে বাড়িয়ে 400 জন করা হয়েছে, অর্থাৎ 400 জন উপকারভোগী প্রতিটি ট্রাক থেকে এই টিসিবির পণ্য পাবেন। এবং সেটি মহানগরীর 33টি ওয়ার্ডের মধ্যে 10টি পয়েন্টে প্রতিদিন পালা করে এই পণ্য দেওয়া হচ্ছে। নগরীর বিভিন্ন পয়েন্টে, আমি যেখানে রয়েছি নগরীর কাচারি এলাকা, যেটি জেলা পরিষদের সামনে, এখানেও ট্রাক আসবে এইরকম খবর জেনে কিন্তু এখানে অপেক্ষা করছেন। আসলে এটি ঠিক নির্ধারিত পয়েন্ট না থাকার কারণে যারা এটি সুবিধাভোগী তাদেরকে কিন্তু সেই যখন কোনো ট্রাক থেকে পণ্য সামগ্রী দেওয়া হয় তখন দেখেই এই যারা উপকারভোগী তারা সেখানে দাঁড়ান এবং তারা পণ্য সংগ্রহ করে থাকেন। তো এটি আগাম না জানার কারণে কিন্তু আমরা দেখছি যে যে সমস্ত পয়েন্টে টিসিবি কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই 10টি পয়েন্টে এই পণ্য দিবেন, আমরা কোনো পয়েন্টে কিন্তু তেমন কোনো ভিড় দেখিনি। তবে এখানে যারা এসেছেন বেশ কয়েকজন নারী, তারা বলছেন যে এখানে পণ্য দেওয়া হবে এবং এই কারণে তারা বেলায় 11টা থেকে বা কিছু আগে তারা এখানে এসে বসে আছেন এবং কখন আসবে দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন। বাবুল, আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম ময়মনসিংহের খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ময়মনসিংহে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের খবর নিয়ে সহকর্মী বাবুল হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ। রাজধানীর গাবতলী বেড়িবাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানের খবর রাখছেন সহকর্মী সুমন মাহমুদ। এই মুহূর্তের খবর তার কাছ থেকে জানবো। সুমন, অভিযানের সবশেষ কি খবর আছে আপনার কাছে? সেখানে কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে আজ?
অদিতি, আপনাকে ধন্যবাদ। অদিতি, জানেন যে উত্তর সিটি কর্পোরেশনের একটি নিয়মিত কর্মসূচি, সেটি অদিতি, আপনাকে ধন্যবাদ। অদিতি, আপনি জানেন যে উত্তর সিটি কর্পোরেশনের একটি নিয়মিত কর্মসূচি, সেটি হচ্ছে যে তাদের যে জায়গাগুলো অবৈধভাবে দখল হয়ে আছে সেই জায়গাগুলো তারা বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই জায়গাগুলো তারা উচ্ছেদ করে। আজকে ঠিক এরকমই একটি উচ্ছেদ অভিযান ছিল, যেটি হচ্ছে গাবতলীর যেই গরুর হাটটি রয়েছে সেই হাটের পাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আসলে অবৈধভাবে প্রায় 30 থেকে 35টি দোকান গড়ে উঠেছিল। সেই দোকানগুলো আজকে সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন গুড়িয়ে দিয়েছে। সকাল 9:30টার সময় এই অভিযান পরিচালনা করার কথা থাকলেও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের নেতৃত্বে আসলে এখানে অভিযানটি পরিচালনা করা হয় এবং 40টির মতো দোকান গুড়িয়ে দেওয়া হয়। অবৈধ এই দোকানগুলোর যারা দখলে ছিলেন তারা আসলে বলছেন যে তারা এই দোকানগুলোর জন্য আসলে ভাড়া দিতেন প্রতি মাসে। এই বিষয়টি যখন আমরা প্রশাসকের কাছে তুলে ধরি যে তারা আসলে অবৈধ না, তারা এইভাবে টাকা দিয়ে এখানে আসলে ভাড়ায় দোকানগুলো চালাতেন, তখন তিনি আসলে যেটি বলেছেন যে আসলে পুরো জায়গাটি যাদের কাছ থেকে তারা ভাড়া নিয়েছে তারাও অবৈধ এবং যে জায়গাটিতে তারা দোকানগুলো গড়ে তুলেছে সেটি আসলে সিটি কর্পোরেশনের জায়গা এবং সেটিও আসলে অবৈধভাবে গড়ে তুলেছে। তো অবৈধভাবে গড়ে তোলার যে সমস্ত স্থাপনা আছে সেগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য সিটি কর্পোরেশন তাদেরকে আসলে কোনো নোটিশ দিবে না এবং সেই কারণে কোনো নোটিশ ছাড়াই আসলে সকালবেলা এসে তারা এই দোকানগুলোকে ভেঙে দিয়ে যায়। তাছাড়া এই হাটের চারিপাশে আসলে উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 30 একর জায়গা রয়েছে। এই 30 একর জায়গার মধ্যে ইট, বালু এবং পাথরের কিছু পাইকারি বিক্রেতারা এখানে গদি তৈরি করেছেন। সেই গদিগুলোকে আসলে আজকে সকালবেলা এসে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তাদেরকে 1 সপ্তাহের একটি সময়সীমা বেঁধে দিয়েছেন যে এই সময়সীমার মধ্যে যদি তারা এই স্থাপনাগুলো এখান থেকে না উঠায় অথবা তারা বৈধভাবে সিটি কর্পোরেশনকে রাজস্ব না দিয়ে ব্যবসা করতে থাকেন তাহলে সিটি কর্পোরেশন এখানে এসে আবারও 1 সপ্তাহ পরে আরেকটি উচ্ছেদ অভিযান করবেন এবং তাদের এখান থেকে উঠিয়ে দিবেন। আমরা বরাবরই দেখেছি যে এই ধরনের অভিযানের ক্ষেত্রে আসলে অভিযান পরিচালনার পর যেভাবে অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে সেগুলো আবার দখল হয়ে যায়। এমন একটি প্রশ্ন যখন আমরা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে করেছি তখন তিনি যেটি জানিয়েছেন যে এর আগে যে ইতিহাস হয়েছে সেটা ইতিহাসই থাকবে, কিন্তু এখন থেকে তৈরি হবে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে না এমন আশ্বাস পাওয়া যাচ্ছে। সুমন, আপনি খোঁজ খবর রাখছেন নিশ্চয়ই, এই ব্যাপারে ফলো আপ আমরা পরবর্তীতে পাবো। দর্শক, উচ্ছেদ অভিযানের খবর নিয়ে সহকর্মী সুমন মাহমুদ যুক্ত ছিলেন এতক্ষণ। বরিশালের আগৈলঝাড়ায় একটি বাড়িতে চুরির সময় চোরের হুমকিতে ভয় পেয়ে মারা গেছে এক শিশু। মৃত্যুর আগে শিশুটি বাবা মায়ের কাছে ভয় পাওয়ার কথা বলে গেছে। এই ঘটনায় অভিযুক্ত চোর চক্রের বিচারের দাবি করেছে এলাকাবাসী। সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির মরদেহ থানায় নিয়ে আসে পুলিশ। স্বপন দাসের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে সোমবার সন্ধ্যায় ছোট্ট শিশু মুন্নাকে ঘরে রেখে পুকুরের ঘাটে কাজ করতে গিয়েছিলেন দিনমজুর মা। সেই সময় ঘরে চুরি করতে আসে একই গ্রামের 2 মাদকাসক্ত যুবক শাহিন খান ও কল্যাণ রায়। চোরদের চিনে ফেলায় হত্যার ভয় দেখানো হয় ওই শিশুকে। চোরদের সহায়তা করা ভ্যান চালক রবিউল ফকিরকে ধরে শনাক্ত করা হয় 2 চোরকে। তবে মুন্না আতঙ্কে মঙ্গলবার থেকে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অসুস্থ শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেবার সময় মঙ্গলবার পথেই মারা যায় শিশু মুন্না। নাম তো আর কইতে না, কইছে কি আব্বু চোর কালা, ঠিক আছে, চোর কালা এখান দিয়ে মাছ নিছে আমারে নিয়ে এই জালনার ধারে দেখাইছে। মাছ লইয়ে গেছে মোর পোলায় চাব্বা কি হয়েছে মুই কইছে দেখে মোর গলা চেপকে ধরবে আর জবই দেবে মোরে ইয়ে কইছে। এবার হারা রাত্রির পানি খেয়ে আইছি, তার আমরা বুঝি টুজি নাই কি হয়েছে। পরিবার সহ এলাকার লোকজন অভিযুক্ত চোরদের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। শুধু ভয় দেখাইছে না, শারীরিক কোনো টর্চার করছে, কারণ সুস্থ বাচ্চা হঠাৎ করে এর মাঝে ওরা এই ঘটনা ঘটানোর পরেই যে মারা গেল, এটা আসলে খুব হৃদয় বিদারক ব্যাপার। মানুষটাকে এইভাবে যে ভয় দিল বা নেশা করার জন্য যে এইভাবে মনে করেন আরেক বাড়িতে চুরি করলো, এটার আমরা সুষ্ঠু বিচার চাই। আর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। আগের দিন একটা চুরির ঘটনা ঘটছে, যে কারণে তারা বলতে চাচ্ছে যে ভয় পেয়েছে। এছাড়া জানতে পারছে তার নিউমোনিয়া, ঠান্ডার একটা সমস্যা ছিল, কী কারণে মারা গেছে তারা এটা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দিনমজুর নজরুল হাওলাদার ও মারুফা বেগম দম্পতির 3 সন্তানের সবচেয়ে ছোট মুন্না, বয়স মাত্র 3.5 বছর।
হাসান আহমেদ, ৭১। ঈদের কেনাকাটা পুরোদমে শুরু না হলেও ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে প্রস্তুত ফ্যাশন হাউসগুলো। নিত্য নতুন ডিজাইন আর কালারফুল পোশাকের মধ্য থেকে ঈদের জন্য পছন্দের পোশাকটি কিনতে শপিং আউটলেটগুলোতে আসতে শুরু করেছেন ক্রেতারা। প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের ঈদ আয়োজন নিয়ে প্রস্তুত দেশীয় ব্র্যান্ড সারা ফ্যাশন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়রা সিদ্দিকী। সামনে ঈদ, আর এই উপলক্ষে নারী পুরুষ ছোট বড় সবার জন্যই নজর করা ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে সারার বসুন্ধরা সিটির আউটলেট। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে কালারফুল সব ধরনের পোশাক তৈরি করে থাকে ব্র্যান্ড সারা। এবারও তার ব্যতিক্রম নয়। গেল বছরের মতো এবারও নজর করা ডিজাইন আর রঙের প্রতি আলাদা নজর দিয়েছে ফ্যাশন হাউসটি। নারীদের পোশাকের ক্ষেত্রেও রয়েছে নানা বৈচিত্র্য। এখানে কালেকশনসগুলো আরও অনেক ভালো, আর আরও যত দিন যাচ্ছে তত আরও বেশি এনরিচড হচ্ছে। নারীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে শাড়ি। এবার সারাতে পছন্দের সেই শাড়ি পাওয়া যাবে ১৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে। থ্রি পিস পাওয়া যাবে ৩৫০০ থেকে ১০০০০ টাকার মধ্যে। এছাড়া নারীদের জন্য আরও রয়েছে কুর্তি, টপস সহ এক্সক্লুসিভ সব কালেকশন। প্রেফার করি কটন ফ্যাব্রিকগুলো, যাতে একটু গরমে পরে কমফোর্টেবল। তো সেই হিসাবে দেখছি সারাতে বেস্ট কোয়ালিটি ফ্যাব্রিকেই পোশাকগুলো তৈরি করেছে। ছেলেদের জন্য নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি এনেছে সারা। হালকা রং থেকে শুরু করে রয়েছে কালারফুল পাঞ্জাবিও। সফট কটন, নিলেনের এমব্রয়ডারি করা সহ ভারী কাজের পাঞ্জাবি ১৮০০ থেকে ৪০০০-এর মধ্যে পাওয়া যাচ্ছে সারার বসুন্ধরা সিটির আউটলেটে। সারা চাচ্ছে কাস্টমারের রিজনেবল প্রাইসের ভিতরে, যে কাস্টমার পুরো ক্ষমতার মধ্যে থাকে ওই প্রাইসটাই সারা সবসময় দিয়ে যাচ্ছে। বড়দের পাশাপাশি ছোটদেরও বাহারি রং আর ডিজাইনের পাঞ্জাবিও জায়গা করে নিয়েছে এবারে সারার ঈদ আয়োজনে। আজকেও এসেছি আমি আমার বেবিদের জন্য জামা কাপড় কেনার জন্য। মোটামুটি রিজনেবল আছে বলেই আমরা এখানে আসি। চলতি বছর পরিবারের সবার জন্য ফ্যামিলি সেট এনেছে ফ্যাশন হাউসটি। বাবা মা, স্বামী স্ত্রী এবং পরিবারের শিশুদের জন্য ম্যাচিং করে ক্রেতারা এসব পোশাক কিনতে পারবেন প্রতিষ্ঠানটির আউটলেট থেকে। বাবা, মেয়ে, তারপরে ছেলে, সবার ফ্যামিলি সেট হবে। আগে সারায় দেখা যেত যে জেন্টস এবং বেবিসদের যেরকম কালেকশন থাকে, এবার লেডিস কালেকশনটা আরো অনেক বেশি কমপ্লিট মনে হচ্ছে। এছাড়া ঈদ শপিং এর পাশাপাশি ক্রেতাদের জন্য সারার পক্ষ থেকে রয়েছে বিশেষ কুপন। প্রথম পুরস্কার হিসাবে থাকতেছে রয়্যাল এনফিল্ড বাইক, দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে ডাবল ডোর ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসাবে কুয়ালালামপুরের কাপল টিকিট থাকবে। হুমায়রা সিদ্দিকা, ৭১, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বুধবার স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারটি দেশের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ওই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে আছে, কিন্তু তিনি বাংলাদেশে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, তাকে কি বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা, যা নির্ভর করছে ভারত এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর। ডক্টর ইউনূস আরো বলেন, তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ।